হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের আজকে আমি স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সাজেশন প্রশ্ন বলে দেবো। আজকে তোমাদেরকে বলে দেবো কোন কোন প্রশ্নগুলো এবং কোন কোন জায়গাগুলো ভালো করে করলে তোমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষাতে ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদেরই উপকার হবে। দেখো, তোমাদের যেটা প্রথম অধ্যায় রয়েছে শারীরশিক্ষার মৌলিক ধারণা, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আছে। ঠিক আছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। আজ তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটো থেকেই কিন্তু আমি সাজেশন প্রশ্ন বলে দেবো। তো দেখো, শারীরশিক্ষার লক্ষ্য কি? শারীরশিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ। ঠিক আছে, এটা ভালো করে করবে। প্রশ্ন আসতে পারে শূন্যস্থান দিয়ে, শারীরশিক্ষার লক্ষ্য কি দিয়ে শূন্যস্থান থাকবে, উত্তর লিখতে হবে ব্যক্তি সত্তার পূর্ণ বিকাশ। ওকে, তারপরে নিচে চলে আসো। J.R. শর্মান বলেছেন কি না, শারীরশিক্ষা হলো শরীর শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে। এই J.R. শর্মান কি বলেছেন এই কথাটা পড়ে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কি। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। দেখো, শারীরশিক্ষার কি প্রয়োজনীয়তা, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। তো এই প্রয়োজনীয়তা কিন্তু তোমাদের এখানে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া রয়েছে। শিশুর সর্বাঙ্গীন বিকাশ, শারীরিক বৃদ্ধি ও বিকাশ, বৌদ্ধিক বিকাশ, প্রক্ষোভিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ, সামাজিক সমন্বয় সাধন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্নায়ু পেশির সমন্বয় সাধন, মূল্যবোধের বিকাশ। এখানে অনেকগুলোই দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে 5-6টা কিন্তু তোমরা যেটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে যে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কি, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদান কি কি? একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত উপাদান, একটা হচ্ছে দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান। জাস্ট উপাদানের নামগুলো একবার পড়ে নেবে। তারপর যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে বিপাকীয় সক্ষমতা বলতে কি বোঝো, এটা ভালো করে করবে। এটা কি না, যে শারীরিক ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের অবস্থা যা শ্রমহীন জীবনযাত্রার ফলে সৃষ্ট অকাল রোগ ও মৃত্যুর ঝুঁকি দূর করে তাকে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলা হয়। ঠিক আছে, একে বলা হয় বিপাকীয় সক্ষমতা। ঠিক আছে, তাহলে শারীরিক সক্ষমতার অপর নাম কি? বিপাকীয় সক্ষমতা। এই স্বাস্থ্য সম্পর্কিত উপাদানগুলো কি কি দেখো, সুন্দর করে একটা বক্সের আকারে দেওয়া রয়েছে। যে ডান দিকে রয়েছে দেখো দেহ উপাদান, তারপর রয়েছে পেশি সহনশীলতা, শ্বসনতান্ত্রিক সহনশীলতা, নমনীয়তা, পেশি শক্তি। ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্বাস্থ্য সম্পর্কিত উপাদানের মধ্যে কোনগুলো পড়ছে। ঠিক আছে, সেগুলো তোমরা কিন্তু এই বক্সেরগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তারপর দেখো রয়েছে সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে, তার মধ্যে তোমরা যেটা পড়বে দেহ উপাদান। দেহ উপাদানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি আছে না, দেহের পেশি, অস্থি, কলা, যন্ত্র ও মেদের পরিমাণ দ্বারা দেহ উপাদান আর কি বিচার করা হয়। তাহলে দেহ উপাদানের মধ্যে কোনগুলো পড়ছে এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে, উত্তর লিখবে দেহের পেশি, অস্থি, কলা, যন্ত্র এবং মেদের পরিমাণ। ওকে, চলে এসো তার পরের পাতায়। দেখো, নমনীয়তা কাকে বলে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, আজকে তোমাদেরকে তো শুধু আমি সাজেশন জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলো ভালো করে পড়লে কমন পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্নগুলো দেবে। শরীরের অস্থিসন্ধি যথেষ্ট সহনশীল মাত্রায় সঞ্চালন করার যে সক্ষমতা তাকেই বলা হয় নমনীয়তা। তো প্রশ্ন আসবে নমনীয়তা কাকে বলে। ওকে, তারপরে দেখো রয়েছে দক্ষতা সম্পর্কিত উপাদান, এগুলো ভালো করে পড়বে। ক্ষমতা, সমন্বয় সাধন, ভারসাম্য, প্রতিক্রিয়া সময়, ক্ষিপ্রতা, গতি। তাই ক্ষিপ্রতা কোন আর কি উপাদান, সেটা হচ্ছে দক্ষতা সম্পর্কিত উপাদানের মধ্যে পড়ছে। এরকম করে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেবে। ওকে, তারপর দেখো রয়েছে কি কি, ক্ষিপ্রতা, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয় এই ক্ষিপ্রতা থেকে। না, গতির সঞ্চালনমূলক খেলাধুলার ক্ষিপ্রতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব দ্রুততার সঙ্গে শরীরের দিক পরিবর্তনের সক্ষমতাকে ক্ষিপ্রতা বলা হয়। এই ক্ষিপ্রতার সংজ্ঞাটা কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। ওকে, আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি একটু ভরসা করে সেগুলো দেখে যাবে, দেখবে পরীক্ষা কমন পাবেই। ক্ষিপ্রতার উদাহরণগুলো দেখবে কি কি না, খো, কবাডি খেলা, শাটল রান, এগুলো হচ্ছে ক্ষিপ্রতার বিশেষ উদাহরণ। ঠিক আছে, এগুলো এখানে এগুলোতে ক্ষিপ্রতার ব্যবহার পাওয়া যায়। এবার চলে এসো তার পরের পাতায়, শারীরিক সক্ষমতার সুফলগুলো কি কি। এই সুফলগুলো তোমরা এই 1, 2, 3, 4 করে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। ঠিক আছে, যেমন শরীরের অভ্যন্তরীণ তন্ত্রগুলোর উন্নতি ঘটে, তাই না? ফুসফুস, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, পেশিতন্ত্র ইত্যাদি। পেশি শক্তি, সহনশীলতা বৃদ্ধি পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, গতিহীনতার রোগ থেকে মুক্তি পাওয়া যায়, সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, অস্থিসন্ধির ব্যথা দূর হয়, ভালো ঘুম হয়, আয়ু বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি হয়। আর শারীরিক দিক দিয়ে কী হয় না, শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুষমভাবে হয়, দেহে নমনীয়তা বৃদ্ধি পায়। সামাজিকভাবে কী কী আছে না, দারিদ্র্য দূরীকরণ ঘটে, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে। আর মানসিক দিক দিয়ে কী আছে না, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় ইত্যাদি। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে একবার করে পড়ে নেবে।
দেখো এই স্বাস্থ্য শরীরশিক্ষা বইটা তোমাদের দেওয়া হয়েছে কিসের জন্য বলো তো? তোমাদের স্বাস্থ্যের প্রতি, তোমাদের শরীরের প্রতি তোমরা যদি কেয়ার করতে পারো, ভালো তোমাদের যে জিনিসটা তোমরা যদি শিখতে পারো, বুঝতে পারো যে কি করে তোমরা নিজেরা সুস্থ থাকবে, অপরকেও সুস্থ রাখবে, সেই জন্যই কিন্তু তোমাদের স্বাস্থ্য শরীরশিক্ষা বইটা স্কুল থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে পড়ার, তাহলেই দেখবে প্রশ্ন তো তোমরা নিজেরাই লিখতে পারবে। এরপরের পাতা চলে আসো 4 আকৃতির অনুকরণে পথে হাঁটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যাকে বলা হয় ইনফিনিটি ওয়াক। কি বলা হয়? ইনফিনিটি ওয়াক। 4 আকৃতির হাঁটার ধারণাটিকে বলা হয় ইনফিনিটি ওয়াক। এবং এর সঙ্গে এটা হাঁটার যে পদ্ধতি সেটা একবার পড়ে নেবে। ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ যে 4 আকৃতির হাঁটার উপকারিতা কী। শরীরের প্রতিটি অঙ্গে নমনীয়তা বৃদ্ধি পায়। আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলো শরীরের মোচড় ও ছন্দে আন্দোলিত হয়, যা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কি করে? সক্রিয় করে তোলে এবং আমাদের শরীরের হাড়ের সংযোগ স্থানগুলির মধ্যে নমনীয়তা বৃদ্ধি করে তোলে। ঠিক আছে, এটা ভালো করে করবে যে 4 আকৃতির হাঁটার উপকারিতা কী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। চলে এসো তার পরের পাতা। দেখো 1 বছর ধরে একটানা অনুশীলনের উপকারিতা কী? না দৃষ্টিশক্তি বাড়াবে, শ্রবণ শক্তি উন্নতি করবে। ঠিক আছে, ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা পরিমাণের মাত্রা নিয়ন্ত্রণ করবে। কাদের ক্ষেত্রে সতর্কতা জারি করে, সেটা হচ্ছে গর্ভবতী মহিলা ও ক্যান্সার রোগীর অনুশীলনে কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ, তাদের কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, তো এরপর চলে আসছি প্রশ্নোত্তর। তোমাদের চ্যাপ্টারে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে দেখো কি কি করবে। দেখো দক্ষতা সম্পর্কিত উপাদান কোনটি হবে, নিজেরাই চেষ্টা করো। আমি কিন্তু বলেছিলাম পড়ানোর সময় দক্ষতা সম্পর্কিত উপাদান কোনগুলো। দেখো পেশি শক্তি, নমনীয়তা, গতি, দেহ উপাদান, এর মধ্যে কোনটি হবে? চলো আমরা আবার চলে যাই সেখানে। দেখো দক্ষতা সম্পর্কিত উপাদানগুলো আমি বলেছিলাম, পাতা নম্বর তোমাদের রয়েছে 3। সেখানে দেখো আমি বলেছিলাম যে সেখানে কিন্তু এই উপাদানগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। কিরকম করে প্রশ্ন দেবে বুঝতে পারছো যে দক্ষতা সম্পর্কিত উপাদান কোনটি? অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে তোমাকে সঠিকটা টিক দিতে হবে। তো এর আনসার কি হবে? গতি, ক্ষিপ্রতা, প্রতিক্রিয়া ক্ষমতা, সমাধান, তার ভারসাম্য। তো দেখো কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে কিন্তু গতি। তাহলে বুঝতে পারছো কেন তোমাদেরকে আমি বলেছিলাম যেটা ইম্পর্টেন্ট আছে। তারপর স্বাস্থ্য সম্পর্কিত উপাদান মধ্যে কোনটা পড়ছে? দেখো উপাদানগুলো যদি মুখস্থ থাকে তোমরা নিজেরাই কিন্তু অ্যান্সার নিজেরাই করতে পারবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? পেশি সহনশীলতা। তোমরা নিজেরাও বই একবার মিলিয়ে দেবে যে পেশি সহনশীলতা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত উপাদানের মধ্যেই পড়ছে কিনা। ঠিক আছে, দেখো গতির সঙ্গে কি হবে? না গতি হচ্ছে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমি একটু প্রিন্ট মিস্টেক করেছি দাগাতে। প্রতিক্রিয়ার সময় কি হবে? না নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় হচ্ছে প্রতিক্রিয়ার সময়। নমনীয়তা কোনটা হবে? নমনীয়তা হবে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা হচ্ছে নমনীয়তা। তারপর কি আছে? ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা কোনটা অ্যান্সার হবে? ক্ষিপ্রতা হবে শাটল রান। শাটল রানে কিন্তু ক্ষিপ্রতার উদাহরণ। আর 4 আকৃতির হাঁটা কি? ঘুমের উন্নতি ঘটায়। ঠিক আছে, তাহলে এর সঙ্গে হবে এর। তো এই হচ্ছে তোমাদের বাদ দিকের সঙ্গে ডান দিকের মেলানোর উত্তর। ওকে, কেমন বুঝলে? এরপর চলে আসুন রচনাধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, শারীর শিক্ষার লক্ষ্যগুলো বর্ণনা করো। কি কি? তোমাদের পাঠ্য বই অ্যান্সারটা দেওয়া রয়েছে, একদম ফার্স্ট পেজে চলে যাও, দেখো রয়েছে শারীর শিক্ষার লক্ষ্য কি। তো এই অ্যান্সার তোমরা লিখবে, শারীর শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। অর্থাৎ শারীর শিক্ষার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, বৌদ্ধিক ও নান্দনিক গুণাবলীর বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থ ও সবলভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভে সহায়তা করে। দেখেছো, সমস্ত উত্তর তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। শারীর শিক্ষার প্রয়োজনীয়তা ফার্স্ট পেজে দেখো রয়েছে। আমি বলেছিলাম প্রয়োজনীয়তাগুলো 5-6টা তোমরা নিজেদের মতো করে মুখস্থ করে নেবে। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 13-14টা পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা খুশি তোমরা লিখবে। ঠিক আছে, অন্তত 5 থেকে 6টা তোমাদের লিখতেই হবে। তাহলে বুঝতে পারছো শারীর শিক্ষার প্রয়োজনীয়তাটি কি? অ্যান্সার হবে এটি। তারপরের প্রশ্ন, শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে? উপাদানগুলির নাম কি? দেখো এটাও কিন্তু আমাদের আমি পড়ার সময় বলেছিলাম। দেখো পাতা নম্বর রয়েছে 2 পাতায়, দেখো রয়েছে শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলো কি কি। 2 ভাগে ভাগ করা যায়, স্বাস্থ্য সম্পর্কিত উপাদান এবং দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান। আর এর উদাহরণ যদি বলে তোমরা কিন্তু এই উদাহরণগুলো তোমরা লিখতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলো কি কি। উত্তর হবে এইগুলো। পাতা নম্বর 3 পাতা দেখবে রয়েছে যে দক্ষতা সম্পর্কিত উপাদানগুলো কি কি। উত্তর হবে এইগুলো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, 4 আকৃতিতে হাঁটার উপকারিতা বর্ণনা করো। এটাও তোমাদের কিন্তু আমি বলেছিলাম পড়তে। তোমাদের বইয়ের পাতা নম্বর 5-এ দেখবে রয়েছে 4 আকৃতিতে হাঁটার উপকারিতা, অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তারপরে পাতা 6 পাতা তো দেখবে রয়েছে অনেকগুলো পয়েন্ট, তোমাদের মন মতো তোমরা লিখবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, 4 আকৃতিতে হাঁটার অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাতা নম্বর 5 পাতাতে দেখো রয়েছে কোটের মাপ ও অনুসরণের পদ্ধতি। এটাই হচ্ছে 4 আকৃতির হাঁটার অনুসরণের পদ্ধতি। তো এটা তোমরা কিন্তু পড়ে নিয়ে লিখবে। ঠিক আছে, তার সমস্ত উত্তর তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাচ্ছ উত্তরগুলো, তাই না?
এরপরে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমটা কি, শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার ড্যাশ, কি না ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। এটাও তোমাদের পাঠ্য বই কিন্তু ফার্স্ট লাইনেই রয়েছে, আমি তোমাদের দাগিয়ে দিয়েছি, তোমরা একবার বইটা খুলে দেখো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ। দ্বিতীয় কি না শারীরিক সক্ষমতা যাদের উপর নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার ড্যাশ বলে, কি বলে না শারীরিক সক্ষমতার উপাদান বলে। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, তোমাদের সুবিধা মতো পরীক্ষার সময় পড়তে পারবে। দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে কার ওপর না ক্ষিপ্রতার ওপর। ঠিক আছে, উত্তর হবে ক্ষিপ্রতার ওপর। ওকে, তারপর 50 মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে, কি নির্দেশ করে, ট্র্যাক নির্দেশ করে, ট্র্যাক। ওকে, বোঝা গেল। তারপর অস্থিসন্ধির সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে কার ওপর, উত্তর হবে নমনীয়তার ওপর। বোঝা গেল, নমনীয়তার ওপর। তো এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো দিয়ে দিলাম, আমাদের তোমাদের বইয়েও কিন্তু উত্তরগুলো তোমাকে আমি দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে, বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই অনুশীলনের এই প্রশ্নগুলো থেকেই তুলে ধরে পরীক্ষাতে। ঠিক আছে, তাই যেগুলো আমি তোমাদেরকে পড়তে বললাম সেগুলো ভালো করে পড়বে, আর এই প্রশ্নোত্তর তো দিয়ে দিলাম। চলো নেক্সট চ্যাপ্টার। তো এই অধ্যায় থেকে কি কি করবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যবিধান কাকে বলে, হাইলাইট করে দেওয়া আছে অলরেডি আগে থেকে, এটা ভালো করে করবে। স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো। তারপরে দেখা রয়েছে স্বাস্থ্যবিধানের অভাবজনিত কয়েকটি রোগ, চর্মরোগ, হেপাটাইটিস, ফাইলেরিয়া, কালাজ্বর, কৃমি, ম্যালেরিয়া, ডায়রিয়া, পোলিও, এনকেফেলাইটিস, বার্ড ফ্লু, আলসার, চিকুনগুনিয়া, কলেরা, টাইফয়েড, ডেঙ্গু, রক্তমাশয়, টিটেনাস, করোনা ভাইরাস, কোভিড-19। তো এগুলো হচ্ছে স্বাস্থ্যবিধানের কতগুলো অভাবজনিত রোগের নাম। ওকে, তারপর দেখো রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যবিধান কি, উত্তর না স্বাস্থ্য রক্ষা ও স্বাস্থ্য প্রতিরোধের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা তাকেই এক কথায় বলা হয় স্বাস্থ্যবিধান। ঠিক আছে, WHO প্রণাম কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, যার ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা ভালো করে নোট করে রাখবে। তারপরে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্বাস্থ্যবিধানের উদ্দেশ্য বলতে কি বোঝো, এটা ভালো করে করবে। না সার্বিক স্বাস্থ্যবিধানের যে মূল উদ্দেশ্য সেটি কি না প্রতিটি পরিবারকে নির্মল, দূষণমুক্ত, রোগমুক্ত, জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত, সবুজ, সুন্দর পরিবেশে গড়ে তোলা, যাতে মানুষ রোগ জীবাণুর হাত থেকে মুক্ত হতে পারে এবং আপামর জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারে। এটাই হচ্ছে স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য কি, লিখতে পারবে নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট একদম একটু নিচের দিকে চলে আসো, পড়বে এখান থেকে যে কোনো দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে। এক কথায় একে বলা হয় মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI। এটা কিন্তু পরীক্ষাতে আসবে যে মানব উন্নয়ন সূচক বা HDI বলতে কি বোঝো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই উত্তরটা লিখতে হবে। আর এই যে বিষয়গুলো সেগুলো কি কি না শিশুর হার, শিশুর মৃত্যু হার, সাক্ষরতার হার, কতজন শিশু স্কুলে যায়, জনসাধারণের গড় আয়ু, মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যেইগুলো হচ্ছে মানব উন্নয়ন সূচকের এক একটি বিষয়। তো কোন কোন বিষয়গুলো নিয়ে মানব উন্নয়ন সূচক হয় সেটা অ্যান্সার হবে এই 5টা। বোঝা গেল। নেক্সট, এরপর চলে এসো পাতা নম্বর 11। সেখানে কি করবে দেখে নাও, একদম নিচের দিকে চলে এসো, নির্মল গ্রাম বা শহর, কি লেখা আছে এখানে, বলছে সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার 2003 সালের অক্টোবর মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করে। প্রশ্ন আসবে কত সালে, কোন মাসে নির্মল গ্রাম পুরস্কার চালু করেন, উত্তর হবে 2003 সালের অক্টোবর মাসে। ঠিক আছে, প্রথমবার এই পুরস্কার দেওয়া হয় কত সালে না 2005 সালে। সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানের যেসব পঞ্চায়েত বা অন্যান্য যেসব সংস্থা গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য কাজ করছে তাদেরকে এটা সম্মান করা হয়। চলে এসো তারপরে 13 নম্বর পাতায়, সেখানে দেখো রয়েছে কি করবে আর কি করবে না, অর্থাৎ নির্মল বাংলা গড়তে গেলে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই 4টা ভালো করে পড়বে। কি না আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলতে হবে, যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না। বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনাকে রাখার জন্য আলাদা পাত্র ব্যবহার করতে হবে। এখানে কি লেখা আছে, নিকাশি নালাতে আবর্জনা ফেলবে না। এলাকাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আবর্জনা অবৈজ্ঞানিকভাবে পোড়াবে না।
বর্জ্যকে পুনরায় ব্যবহার করতে হবে বা এই কাজে গ্রাম পঞ্চায়েতকে সহায়তা করতে হবে। আর এদিকে কি আছে না প্লাস্টিক ব্যবহার করবে না। তাহলে এইটা হচ্ছে নিয়ম, যে নিয়মগুলো মেনে চললে আমরা হয়তো নির্মল বাংলা গড়ে তুলতে পারবো। এরপর দেখো কি রয়েছে, জৈব বজ্র পদার্থ কোনগুলো, পুনর্ব্যবহারযোগ্য বজ্র পদার্থ কোনগুলো, পুনর্ব্যবহারযোগ্য নয় কোনগুলো, বিষাক্ত পদার্থ কোনগুলো, কারখানার বজ্র পদার্থ কোনগুলো। তো এই বজ্র পদার্থের নাম সহ নিচের এই উদাহরণগুলো কিন্তু একবার করে পড়ে নেবে, ঠিক আছে, এইগুলো। এরপরে চলে এসো তার পরের পাতায়, পাতা নম্বর 14। সেখান থেকে রয়েছে সুস্বাস্থ্যের জন্য প্লগিং রান কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লগিং রান। এই প্লগিং রানটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে, কাকে বলা হয় প্লগিং রান। দেখা যাক কাকে বলা হয়, এখান থেকে তোমরা করবে। দৌড়ানো বা জগিং, দৌড়ানো জগিং বা দ্রুত হাঁটার সময় আমাদের মূল লক্ষ্য হলো শরীর চর্চা করা। এই শরীর চর্চাকে আকর্ষণীয় সমাজ সচেতনতার সঙ্গে পরিবেশ বান্ধব কর্মসূচিকে যুক্ত করে যে বৈচিত্র্যপূর্ণ শরীরচর্চার কর্মসূচি নেওয়া হয় তাকেই এক কথায় প্লগিং রান বলা হয়। ফিটনেসের নয়া মন্ত্র প্লগিং রান। শুধু ফিটনেস নয়, পরিবেশ বান্ধবী রান নির্মল বাংলা কর্মসূচিকেও এগিয়ে নিয়ে যাবে। তাহলে প্লগিং রান বুঝতে পারছো কাকে বলে। তারপর প্লগিং হলো জগিং, প্লগিং হলো জগিং এবং যাকে বলা ঝুঁকে কিছু তোলা, এই দুটো কাজের সমন্বয়। জগিং আর পিক আপ, ঠিক আছে। আমরা যারা খেলার মাঠে বা রাস্তায় জগিং বা প্রাতঃভ্রমণে সকালে সন্ধ্যায় বিভিন্ন রকম শরীরচর্চা অংশগ্রহণ করি, তাদের কাছে এই কাজটি শরীরচর্চা নতুন বৈচিত্র্যপূর্ণ মাত্রা, ঠিক আছে। এটুকু করলেই হবে। প্রশ্ন আসতে পারে প্লগিং কি, তখন তোমরা গুছিয়ে উত্তর লিখবে এখান থেকে একদম এই পর্যন্ত। ওকে, আমি যে সমস্ত জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি না তাই বলে এই নয় যে সেগুলো পড়বে না, বইটা তোমরা পুরোটাই পড়বে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে যেগুলো পরীক্ষাতে আসে, বেশিরভাগ আসার সম্ভাবনা রয়েছে, আমি সেই জায়গাগুলো তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, কারণ এইগুলো ভালো করে করলে এখান থেকেই তোমরা কমন পাবে। ওকে, তো দেখো আয়োডিন কি। আর যদি তোমরা চাও যে পুরো পড়াটা ভালো করে একবার ডিটেলস বুঝতে, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। কোথায় না, আমার চ্যানেলে এসে প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ফলো করবে, সেখানে দেখবে সমস্ত পড়াগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে বোঝানো আছে, ঠিক আছে। যদি কারো মনে হয় পড়াটা বুঝে নেবে, অবশ্যই দেখতে পারো। দেখো এখানে কি রয়েছে, আয়োডিন কি। আয়োডিন হলো একটি প্রাকৃতিক অত্যাবশ্যকীয় মৌল উপাদান যা মানুষের পুষ্টির জন্য অতি প্রয়োজনীয়। ভারতবর্ষ একটি আয়োডিন ঘাটতি প্রধান দেশ, মানে এখানে আয়োডিনের পরিমাণ কম আছে খাদ্যে। আমাদের খাদ্য তালিকায় অতিরিক্ত আয়োডিনের প্রয়োজন হয়। এই অতিরিক্ত আয়োডিনের চাহিদা আমরা খাদ্য পানীয়ের মাধ্যমে পূরণ করে থাকি। একজন মানুষের দৈনিক গড়ে 150 থেকে 200 মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন। তাহলে একটা মানুষের কতটা আয়োডিন প্রয়োজন, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আয়োডিন কি করে না, আয়োডিন আমাদের দেহে রোগ প্রতিরোধ সহায়তা করে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও দেহ ও মস্তিষ্কের বিকাশ ঘটায়। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আয়োডিন কিন্তু কমে গেলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। যেরকম বলতে পারো চোখে একটা ট্যারা ভাব তৈরি হয়, গলগণ্ড হয়, শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ হয় না, ঠিক আছে। আরও অনেক সমস্যা হয় যেগুলো ওপর দিকে রয়েছে। মানসিক কমজোরি ও জড়বুদ্ধি সম্পন্ন শিশু জন্মায়, পড়াশোনা অন্যান্য কাজে পিছিয়ে পড়া, শরীরের বিকাশ ঠিকমতো না হওয়া, শক্তির অভাবে মন ও শরীরে ক্লান্তি ভাব দেখা দেয়, কথা বলে অসুবিধা, কথা বলতে না পারা, কানে শোনার দোষ, কানে শুনতে না পাওয়া ইত্যাদি সমস্যা কিন্তু আয়োডিনের অভাব হলে দেখা যায়, ঠিক আছে, যাকে বলা হয় গলগণ্ড। তো বলছে বয়স্কদের ক্ষেত্রে আয়োডিনের অভাবজনিত কিছু রোগের উপসর্গ কি না, কর্মক্ষমতা ও ইচ্ছার অভাব, স্থূলতা, গলগণ্ড, হঠাৎ গর্ভপাত ও গর্ভস্থ শিশুর মৃত্যু, ঠিক আছে। এগুলো হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। তাহলে এই আয়োডিনের অভাবজনিত রোগগুলো কিভাবে দূর করা সম্ভব না, আয়োডিন জাত যে লবণ সেটা কিন্তু আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। এটা করার মাধ্যমে কিন্তু আমাদের এই সমস্যাটা দূর করা সম্ভব। আয়োডাইজয়েড, ঠিক আছে, আয়োডাইজয়েড লবণের মাধ্যমে এটা কিন্তু আমাদের দূর করা সম্ভব, এটা কিন্তু পড়তে হবে। ওকে, এরপর চলে আসো এরই প্রশ্নোত্তর পর্বে। দেখো কি আছে, WHO পুরো নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম। দেখো রয়েছে ওয়ার্ল্ড ড্যাশ অর্গানাইজেশন, এখানে কি হবে তাহলে, হেলথ, HEALTH, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, তারপরে প্রশ্ন, দুটি জলবাহিত সংক্রামক ব্যাধি হলো ড্যাশ এবং ড্যাশ। কি হতে পারে যেটা জল দিয়ে হয়, জলের দ্বারা হয়, একটা হতে পারে কলেরা, আরেকটা কি হবে বলো, তোমরাও চেষ্টা করো, উত্তর হবে টাইফয়েড, ঠিক আছে। উত্তর কি, টাইফয়েড, এগুলো কিন্তু জলবাহিত রোগ। ওকে, টাইফয়েড এবং কলেরা। তারপর দেখো, প্রতিটি শৌচাগারের পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক ড্যাশ সংস্থান রাখতে হবে। কিসের না, আলো বাতাসের। আলো বাতাসের সংস্থানটা কি করতে হবে, শৌচাগারে রাখতে হবে, আলো বাতাসের। বোঝা যাচ্ছে।
জড়বুদ্ধি ড্যাশ খনিজের অভাবে দেখা দিতে পারে। জড়বুদ্ধি কোন খনিজের অভাবে? না, আয়োডিন খনিজের অভাবে। উত্তর হবে কি? আয়োডিন। আয়োডিন খনিজের অভাবে কিন্তু জড়বুদ্ধি দেখা যায়। ঠিক আছে, এরপরে প্রশ্ন, অপরিচ্ছন্নতার মিলিত ফল অস্বাস্থ্য ও ড্যাশ কি? না, রোগ প্রবণতা। তাহলে বুঝতে পারছো শূন্যস্থানগুলো কিভাবে করতে হবে। এগুলো তোমরা কিন্তু খাতায় বা বইয়ে লিখে রাখতে পারো পেন্সিল দিয়ে। ঠিক আছে, এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা 90% রয়েছে। তাই প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করে রাখতে হবে প্রত্যেকেই। তো অ্যান্সার কি হলো? রোগ প্রবণতা। এরপরে প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। স্বাস্থ্যের সংজ্ঞা দাও। স্বাস্থ্য বলতে কি বোঝো? তো দেখে নাও স্বাস্থ্য কাকে বলে। স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা অসুস্থতার অভাব নয়। স্বাস্থ্য হলো ব্যক্তির শারীরিক, মানসিক ও সামাজিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। বোঝা গেল? তাহলে স্বাস্থ্য কাকে বলে ক্ষেত্রে এই উত্তর তোমরা লিখবে। 2 নম্বর প্রশ্ন, সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো? সংক্রামক ব্যাধি তোমাদের কিন্তু পাঠ্য বই অ্যান্সারটা দেওয়া নেই, আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি। সংক্রামক ব্যাধি হচ্ছে একটা সংক্রমণযোগ্য রোগ, যেটা তোমাদের সংক্রমণের মাধ্যমেই এক দেহ থেকে আরেক দেহতে স্থানান্তরিত হয়, অর্থাৎ ছড়ায়, রোগটা ছড়াচ্ছে। অর্থাৎ ধরো মনে করো ছোঁয়াচে রোগ, ঠিক আছে, সেগুলো হচ্ছে সংক্রামক। কারো যদি কোনো সমস্যা হয় বা কোনো রোগ হয়, সেটা যদি ছোঁয়ার মাধ্যমে, কারো সংস্পর্শে আসার মাধ্যমে যদি তার দেহে সেটা অন্য ব্যক্তির দেহে যদি সেটা হয়ে যায় সংস্পর্শে এসে, তাকে বলা হচ্ছে সংক্রামক ব্যাধি। ঠিক আছে, যেমন কলেরা। কলেরা কিন্তু একটি সংক্রামক ব্যাধি। ঠিক আছে, তো কারো কলেরা হলে তাকে কি করতে হবে? সেরকম তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তা না হলে তো তার থেকে তো আরও অন্যান্য মানুষদের কাছে কী হবে? সেটা ছড়িয়ে পড়বে, সংক্রমণ ঘটবে। তো এটাই হচ্ছে সংক্রমণ ব্যাধি। সংক্রমণ ব্যাধি হচ্ছে একটা সংক্রমণজনিত রোগ। ওকে, WHO পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা একটু আগেই তোমাদের বললাম। স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। দেখো, স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই বলা হচ্ছে স্বাস্থ্যবিধান। তারপরে প্রশ্ন, স্বাস্থ্যবিধান না মানলে কোন কোন রোগ দেখা যায়? এখানে দেখো রয়েছে স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগ। এখান থেকে তোমরা যে কোনো 5টা রোগের নাম লিখে দিতে পারো, উত্তর সেটাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, আয়োডিনের অভাবে কি কি রোগ হয়? উত্তর হবে গলগণ্ড রোগ হয়, চোখে ট্যারা ভাব দেখা যায়, শিশুদের মস্তিষ্কে সঠিক বিকাশ না হওয়া, স্থূলতা ইত্যাদি। এগুলো হচ্ছে আয়োডিনের অভাবে বিভিন্ন রোগ। এরপরে দেখো রয়েছে শূন্যস্থান। সঠিক উত্তর নির্বাচন করো। সুস্বাস্থ্যের জ্ঞান লাভ করতে সাহায্য করে ড্যাশ বিজ্ঞান? স্বাস্থ্যবিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান নাকি উদ্ভিদ বিজ্ঞান? তো উত্তর হবে স্বাস্থ্যবিজ্ঞান। এখানে এরপর চলে আসে শূন্যস্থান। সুস্বাস্থ্যের জ্ঞান লাভ করতে সাহায্য করে কোন বিজ্ঞান? উত্তর হবে স্বাস্থ্যবিজ্ঞান। ঠিক আছে, প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় কত সালে? উত্তর 2005 সালে। তারপরের প্রশ্ন, আয়োডিনের অভাবে আমাদের ড্যাশ রোগ হয়? উত্তর হবে গলগণ্ড রোগ হয়। তো এই হলো তোমাদের সঠিক উত্তর নির্বাচন। এরপরে দেখো কি রয়েছে, রচনাভিত্তিক প্রশ্ন। নির্মল গ্রামের বর্ণনা দাও। পাতা নম্বর 12 পাতা দেখো রয়েছে নির্মল গ্রাম বা শহরের পরিবেশ। এটাই হচ্ছে নির্মল গ্রামের বর্ণনা। ঠিক আছে, এখান থেকে 3-4টে পয়েন্ট লিখে দিলেই যথেষ্ট। ওকে, অ্যান্সারটা বুঝতে পারছো কোথা থেকে লিখবে। এরপরে নেক্সট প্রশ্ন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের উপায় বর্ণনা করো। দেখো, পাতা নম্বর 10 পাতে দেখো রয়েছে নির্মল বিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন সুনিশ্চিত করার প্রয়োজন। এখানে দেখো রয়েছে 3 নম্বর থেকে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে, বজ্র পৃথকীকরণ ব্যবস্থা করতে বিদ্যালয়ে সবুজায়ন করতে হবে। এগুলো হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা 3-4টে পয়েন্ট লিখে দিলেই হবে। উত্তরটা এটা লিখতে পারো। পাতা নম্বর দেখো 9 পাতায় রয়েছে সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট এখান থেকেই হবে। ঠিক আছে, নিরাপদ পানীয় জল, পর্যাপ্ত স্বাস্থ্যবিধানের সুবিধা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর উত্তর। ওকে, এই পর্যন্ত আনসারটা লিখে দিলেই হবে। তারপরের প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার সুফলগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পাতা নম্বর 11তে দেখো রয়েছে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্য শিক্ষার সুফল কি? এর আনসার তোমরা এই পয়েন্টগুলো লিখে দেবে। উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে, বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়, পড়ুয়াদের অধিক দক্ষতা, সুস্থতা বৃদ্ধি পায়, বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে, শিশুদের অধিকার সুরক্ষিত হয়। তো এই হচ্ছে স্বাস্থ্য শিক্ষার সুফলগুলো। ওকে, এগুলো তোমরা লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর। ঠিক আছে, প্রকল্পটা করতে হবে না, প্রকল্পটা না করলেও চলবে। তো যে কটা তোমাদেরকে আমি অ্যান্সার করে দিলাম এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই হলো তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে ইম্পর্টেন্ট সাজেশন, প্রশ্নোত্তর এবং ইম্পর্টেন্ট জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, একটা লাইক তো করোই। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে পড়ো সবাই।